দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরো ভালো চলবে, মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের। নগর বাড়িতে শুরু হলো আধুনিক নৌবন্দরের কার্যক্রম। এবং ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাইমুল হক। জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে জানাবো বিস্তারিত। দুদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9:40 রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মুর্তজা আলী খান তাকে স্বাগত জানান। সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে শহরের কালাচাঁদপাড়ায় জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন রাষ্ট্রপতি। সেখানে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল সকালে তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি শিহাব খানের সঙ্গে। তিনি এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। শিহাব, 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে। কি কারণে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়ে কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে কিনা, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা, এবং সার্বিক বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। সাইমুল, দেখুন, আজ বেলা 11:30টার দিকে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় যে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আসলে সেই আগুনটি কেন লেগেছে, কোথা থেকে লেগেছে, ফায়ার সার্ভিসের কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তারা কিছুই জানাতে পারেননি। তারা জানিয়েছেন যে এ বিষয়ে তারা তদন্ত করবেন। তদন্তের পরে তারা চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারবেন যে আগুন লাগার কারণ এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা আমাদের জানান বলে ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা আমাদের জানিয়েছেন। আপনি জানেন যে আজ বেলা 11:30টায় যে আগুনটা লাগে, প্রথমে আগুন লাগার খবরে টঙ্গীর ফায়ার স্টেশনের 3টি ইউনিট, পরবর্তীতে আপনার গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের 2টি এবং উত্তরা ফায়ার স্টেশনের 2টি, অর্থাৎ 7টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আসলে আগুন লাগার কারো পরিবেশ বা পরিস্থিতি যদি আপনাকে বিশ্লেষণ করতে চাই, সেটা হলো এখানে খুব ঘন একটা মানে ব্যবসায়িক একটা পয়েন্ট, যেখানে কিন্তু অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আগুন পরবর্তী যে কি হবে বা পরিস্থিতি কি রূপ ধারণ করবে সেটা কিন্তু আজকে অনেকটাই আমাদের একটা বার্তা দিয়ে গিয়েছে যে আগুন পরবর্তী সময় আমাদের কি করা উচিত। ফায়ার সার্ভিসে কিন্তু একাধিক কর্মকর্তা জানিয়েছেন যে আগুন লাগার পরপরই পানির একটি সংকট কিন্তু এখানে ছিল। এই পানির সংকটের কারণেই মূলত আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে বলে পরপরই যে আগুন লাগার পরপরই পানির একটি সংকট কিন্তু এখানে ছিল। এই পানির সংকটের কারণেই মূলত আগুন নিয়ন্ত্রণ আনতে অনেকটাই ব্যাগ পেতে হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন। ফায়ার সার্ভিস সর্বশেষ বক্তব্য বা সার্বিক পরিস্থিতি, এখন আগুনটা দীর্ঘ সময় কিন্তু জ্বলে থাকে। এই তুলার গোদাম কয়েকটা দিন কিন্তু এখানে আগুন থাকবে। ভেতরে যে তোমার বান্ডিল গুলো ছিল সেগুলো বাইরে এনে খুলে সেখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে আগুন পূর্ণাঙ্গ হয়ে নেভানোর জন্য। এই ছিল গাজীপুরের টঙ্গীর আগুনের সবশেষ খবর। সাইমুল। ধন্যবাদ শিহাব খান। দর্শক, গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডের মিল গেট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন শিহাব খান এবং সেখান থেকে জানাচ্ছিলেন আগুন লাগার পরবর্তী পরিস্থিতি। দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো দক্ষ মানব সম্পদ তৈরিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন।
সকাল 10টায় পরিদর্শন শেষে আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি আছে। এর মধ্যে রাজশাহীতে অবস্থিত মেয়েদের টিটিসি বাংলাদেশের অন্যতম সেরা বলে প্রশংসা করেন তিনি। আমি আজকে রাজশাহী টিটিসি দেখলাম এবং আমি মেয়েদের যে টিটিসিটা আছে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন, এবং এখানে এত নিষ্ঠার সাথে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন আর কি। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতির সামনে আরও ভালোভাবে চলবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দিতে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টে MFI ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে সামনে। ইংল্যান্ডে তো আমাদের লয়াররা আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে, বিভিন্ন ব্যাংক থেকে। যদি এটা সাকসেসফুলি হয় তাহলে হয়তো আমরা খুব দ্রুত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারবো ইংল্যান্ডের মাটিতে। দেশের খবরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দাম বেড়েছে পেঁয়াজের, সরবরাহ কমের অজুহাত। অবশেষে ধরা পড়ল মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর কুমির। বিরতির পর ফিরে এলাম দেশের খবরের আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় 4টি আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণার পর আসনগুলোতে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের প্রাথমিক মনোনয়নে কবির আহমেদ ভূঁইয়ার নাম না থাকায় কর্মী সমর্থকরা গত দুদিন ধরে বিক্ষোভ করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আখাউড়ার সড়ক বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় উপপ্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে সহ বিভিন্ন আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে প্রার্থিতা পাননি কবির আহমেদ ভূঁইয়া। তার প্রার্থিতা না পাওয়ার ক্ষেত্রে তার সহকর্মীরা, সমর্থকরা বিক্ষোভ করছেন। কি বলছেন আসলে তার সমর্থকরা? হ্যাঁ, ধন্যবাদ সাইমন। আপনি দেখেছেন যে এই ব্রাহ্মণবাড়িয়ার এই যে সড়ক বাজারে এই কিছুক্ষণ আগ থেকে কিন্তু ওই যে কবির আহমেদ ভূঁইয়া এখানে কিন্তু প্রাথমিক মনোনয়ন না পাওয়ার কারণে তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখন বিক্ষোভ করছেন এবং এই বিক্ষোভ কিন্তু আমি একটু দেখাতে চাই, পিছন দিয়েও কিন্তু এখন বিক্ষোভ আসছে এবং এই বিক্ষোভটা একটু দেখাতে চাই আপনাকে যে এখানে কিন্তু আজকে কিন্তু যে এখানে যে নির্বাচনী আমেজ থাকার কথা, নির্বাচনী আমেজের থেকে এখানে কিন্তু এখন বিক্ষোভের শহর হিসেবে এখানে দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান। কিন্তু এই মনোনয়নকে কেন্দ্র করে আখাউড়ায় কিন্তু বিএনপি এখন 2 ভাগে বিভক্ত হয়েছে। কেউ মুশফিকুর রহমানের পক্ষে আবার কেউ কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যায় এখানে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে এই যে মনোনয়ন আছে এই মনোনয়ন যেন পুনর্বার বিবেচনা করা হয়। এই কথাটি কিন্তু তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মনোনয়ন যেন পুনর্বিবেচনা করা হয়। তো সুমন, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ পীযূষ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পীযূষ কান্তি আচার্য। বিদেশি বিনিয়োগ না এলে কোনো বন্দরেরই পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বন্দরে আন্তর্জাতিক ব্যবস্থাপনার পক্ষে মত দেন তিনি। BIWTA চেয়ারম্যান কমোডোর
আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার বেগম সহ ব্যবসায়ী নেতা এবং জাহাজ মালিকরা। বিআইডব্লিউটিএ এর তথ্য মতে নগরবাড়ি ঘাট নদীপথে সার, সিমেন্ট, কয়লাসহ ভারী পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। 2018 সালে এই ঘাটকে আধুনিক নৌবন্দরে রূপান্তরের কাজ শুরু হয়। 36 একর জমির ওপর নির্মিত এই বন্দরে রয়েছে 360 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড এবং দ্রুত পণ্য লোড আনলোডের সুবিধা। ক্রেন ও পাকা জেটির ব্যবহারে পণ্য খালাসে গতি বেড়েছে 10 গুণ, যা রাজস্ব এবং কর্মসংস্থান বাড়াবে। আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন, আন্তর্জাতিকভাবে কানেক্টেড না হন, আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে। আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা ব্যবসা করতাম, গঞ্জ বানাইছি। এখন তো সেই গঞ্জ, এইটাও যদি আমি মনে করি এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয়, তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে, আরে এইখানকার লোককেই তো তাকে কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তবর্তী বাসিন্দাদেরকে। বিজিবির নিয়মিত অভিযানে ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদক এবং চোরাই পণ্যের চালান। তবুও থেমে নেই চোরাচালান চক্রের দৌরাত্ম্য। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা ঘুরে এসে পীযূষকান্তি আচার্যের বিশেষ রিপোর্ট। সীমান্তের কাঁটাতার টপকে এভাবেই চলে ভারতীয় মাদক ও পণ্যের চোরাচালান। গাঁজা, ইয়াবা, গরুর মাংস, স্মার্টফোনের ডিসপ্লে, ক্যান্সারের ঔষধ, চশমা, এমনকি ফুচকাও রয়েছে নিয়মিত চোরাচালানের তালিকায়। এই দেখেন, জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এই 3 উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে দেদারসে ঢুকছে চোরাই মাল। বাজারে যখন যেটার চাহিদা তখন সেসবের ঢেউ। বাহক সীমান্তের বাসিন্দারা। সীমান্তবর্তী এলাকার কত পরিবারের কতজন নারী, শিশু, পুরুষ চোরা কারবারে জড়িত হিসাব নেই তার। বর্ডার যতই করাই হোক, চোরাচালান ঠিকই আছে। ওই দিক দিয়ে ইডাল দিয়া পাঠাই দেয় মাল, আর এরাও এখান থেকে টাকা পয়সা ইডাল দিয়ে পাঠাবো পুটলা বন্ধা। গেল 10 মাসে আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের ধর্মগড় সীমান্ত থেকে 100 কোটি টাকারও বেশি মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির 25 ব্যাটালিয়ন। ধরা পড়েছে 48 জন চোরা কারবারি। তবে বিজিবির দাবি, সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদারের মাধ্যমে উদ্ধার হচ্ছে মাদক ও চোরাই পণ্য। সীমান্তের বাসিন্দাদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনের চাহিদা বেশি থাকার কারণে বাংলাদেশে এই অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লেগুলোর প্রাইস বেশি, দাম বেশি। এখানে হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সও নির্ধারণ করা আছে, যার ফলে ইন্ডিয়া থেকে কম দামে সহজভাবে এটা কিনে নিয়ে আসা যায় বিধায় এখন বর্তমানে মোবাইল ডিসপ্লের চোরাচালানটা বেশি হচ্ছে। এবং আমরা বদ্ধপরিকর যে আমরা যেভাবে হোক চোরাচালান ঠেকাবো। আর জেলা প্রশাসক বলছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ কিছু যেন দেশে না ঢুকতে পারে, সেজন্য সীমান্তে আরও কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে আর কি, এবং আমাদের বিজিবি এখন আরও জোরদার হচ্ছেও এবং আরও জোরদার হবে। একটা কিছু যাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সে বিষয়ে তারা সদা সতর্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার 73 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। এর মধ্যে 31 কিলোমিটার বিজিবি 25 এবং বাকি 46 কিলোমিটার রয়েছে 60 ব্যাটালিয়নের দায়িত্বে। পীযূষকান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের খবরের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম দেশের খবরের আয়োজনে। দেশের বিভিন্ন জেলার বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। বিপাকে পড়েছেন ক্রেতারা। চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জের রাজবাড়িতে ছোট পেঁয়াজ কেজি প্রতি 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে, আর বড় পেঁয়াজের কেজি 110 থেকে 115 টাকা। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ এবং মৌসুম শেষের দিকে হওয়ায় পেঁয়াজের সরবরাহ কমে গেছে, ফলে দাম বেড়েছে পেঁয়াজের। আমদানি করা না হলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কুষ্টিয়াতেও পেঁয়াজের বাজার অস্থির। পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা আমদানি বন্ধ হওয়াকে দায়ী করছেন, আর বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের।
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে দেখা যাওয়া কুমিরটি অবশেষে ধরা পড়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় দড়ির ফাঁদ দিয়ে গ্রামবাসী কুমিরটিকে আটক করেন। গত মাসের শুরুর দিকে কুমিরটি জোয়ারের পানির সাথে পদ্মা নদী থেকে কালীগঙ্গা খালে চলে আসে। খালে কুমিরটিকে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন গ্রামবাসী। তাদের হাঁস মুরগি ধরে খেয়ে ফেলছিল কুমিরটি। পানিতে নামছিলেন না গ্রামের মানুষ এবং জেলেদের মাছ ধরাও বন্ধ হয়ে গিয়েছিল। কুমিরটি গণমাধ্যমেও সংবাদ হয়। অবশেষে ধরা পড়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। কুমিরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে বিনামূল্যের 2টি মেডিকেল ক্যাম্প থেকে 2000-এর বেশি রোগী সকাল 9টায় সদর উপজেলার আরবপুর এবং শহরের রেলগেট বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ড্যাব যশোর শাখার উদ্যোগে 2টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এই কার্যক্রমটি উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং যশোর 3 আসনের মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। আগামীতে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে সরকার পরিচালনার সুযোগ দেন, ইনশাআল্লাহ আমরা যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব, যাতে করে আপনাদেরকে উন্নত চিকিৎসার জন্য আর কোনোদিন ঢাকা কিংবা খুলনায় যেতে না হয়। শেষ করব আজকের দেশের খবরের আয়োজন। তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে, মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের। নগর বাড়িতে শুরু হলো আধুনিক নৌ বন্দরের কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। দাম বেড়েছে পেঁয়াজের, সরবরাহ কমের অজুহাত। এবং অবশেষে ধরা পড়ল মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর কুমির। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।